শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর ক্রলিং প্যাক পদ্ধতি মেনে ব্যাংকগুলোকে নির্ধারণ করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠককালে এই পরামর্শ দেয় সংস্থাটি। বৈঠকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রাজস্ব আদায়ের অবস্থা নিয়েও আলোচনা হয়। এদিন বৈঠকে IMF-এর 10 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে গত 23 এপ্রিল IMF-এর প্রতিনিধি দলটি বাংলাদেশে পৌঁছায়। আগামী 8 মে পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও NBR সহ সরকারের বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করবেন তারা। এক্সচেঞ্জ রেট, আপনার রিজার্ভ, আপনার ম্যাক্রোইকোনমিকের রেভিনিউ কালেকশন, এই সব বিষয়েই তারা কথা বলছেন এবং তারা তথ্য কালেক্ট করছেন। আমরা পলিসি রেটগুলো চেঞ্জ করেছি, পলিসি রেটগুলো কোন লেভেলে আছে, কি তার ইম্প্যাক্ট হচ্ছে, সেই যে জিনিসগুলো ওভারঅল তারা লক্ষ্য করছেন, তারা তথ্য দিচ্ছেন। অর্থনীতিতে এগিয়ে যেতে হলে ব্যাংকিং, কর, সরকারি কেনাকাটা, অর্থনৈতিক সুশাসন বিষয়ে সরকারকে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে। গতকাল মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স MCCI-এর ত্রৈমাসিক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB-র কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনতিং। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সহযোগী হিসেবে ADB সবসময় পরামর্শগত অবস্থান থেকে কাজ করে যাবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাংলাদেশের অর্থনীতির সার্বিক উন্নয়নে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন ADB-র কান্ট্রি ডিরেক্টর। এ সময় তিনি দেশে উপযুক্ত কর্মসংস্থানের জন্য মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের উপর জোর দেওয়ার পরামর্শ দেন। In the past, ADB is doing a lot of health and human resource development, and so I think we're coming back actually on human resource development because we believe the need of the country now and the future, I think, will be on productivity and human resource development. We're coming in various way on human resource development in Bangladesh. দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা আলোচনা করতে চাই বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ নিয়ে। এই সময় আমরা জানি যে একদিকে যেমন মূল্যস্ফীতির চাপ রয়েছে, পাশাপাশি বিনিয়োগ এক ধরনের স্থবিরতা রয়েছে, রাজস্ব খাতে ব্যবসায়ীরা সংস্কারের কথা বলছেন এবং জ্বালানি সংকটের একটি চাপ রয়েছে। সার্বিকভাবে বিনিয়োগ এবং ব্যবসার পরিবেশ, অভ্যন্তরীণ এবং বৈদেশিক কোন দিকে যাচ্ছে তা নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। ব্যারিস্টার সামির সত্তার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা স্বাগত জানাতে চাই জনাব সামির সত্তারকে। নিটোল টাটা বিজনেস আওয়ারে স্বাগত জানাই জনাব সামির সত্তার আপনাকে। জি, আমরা শুরুতেই আসলে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই, MCCI গতকালকে একটি আলোচনা আয়োজন করেছিলেন যেখানে ADB-র কান্ট্রি ডিরেক্টর নিজেও ছিলেন। সেখানে অনেকগুলো পরামর্শ উঠে এসছে। MCCI-র ব্যবসায়ীরাও আসলে যারা চেম্বার নেতা রয়েছেন তারাও অনেকগুলো বিষয় এই ধরনের বিনিয়োগ পরিবেশ নিয়ে কথা বলেছেন। সব মিলিয়ে এই যে আমরা একটা অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি উচ্চ মূল্যস্ফীতির একটা চাপ রয়েছে, পলিসি রেট বাড়ানো হয়েছে, সেখানে ব্যবসায়ীরা বলছেন ব্যবসার পরিচালন খরচ বেড়ে যাচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে আসলে ব্যবসা পরিচালনা করতে গিয়ে কস্ট অফ ডুইং বিজনেসের বিষয়ে যদি শুরুতে আসি, কি মনে হচ্ছে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? জি, ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে না? জি, আমরা শুনতে পাচ্ছি স্পষ্ট। দেখেন, আপনি যে পয়েন্টস গুলা বললেন সেগুলা অ্যাকচুয়ালি নতুন কিছু না। এটা গত বছরের তারও আগের থেকেই এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে নেতিবাচক প্রভাবটা পড়েছে বিশ্বে, সেখান থেকেই কিন্তু আমাদের এই জার্নি শুরু। কারণ এই জার্নিটা বলবো স্ট্রাগলের জার্নি শুরু সব ব্যবসায়ীদের। কারণ তখন থেকেই আপনার সাপ্লাই চেইন ডিসরাপশন, ডলারের হার মানে এক্সচেঞ্জ রেটটা বাড়া, তারপরে এনার্জির যে সমস্যা, সবগুলো কিন্তু তখন থেকে শুরু হচ্ছে। এখন সেটার কন্টিনিউশন, মূল্যস্ফীতি এখন সেটার কন্টিনিউশন হয়ে আসছে। তো ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আপনার যেটা দুইটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে
ব্যবসা পরিচালনা করার খরচটা, which is the cost of doing business, আর আরেকটা হচ্ছে আমি এখন বলে থাকি the ability to do business, ব্যবসা কি আদৌ পরিচালনা করা সম্ভব কিনা। আমি যদি কস্ট অফ ডুইং বিজনেস এর আগে যদি এবিলিটি টু ডু বিজনেসটা বলি, সেখানে কিন্তু আমার ওই এনার্জির যে আমাদের চ্যালেঞ্জটা দেখা যাচ্ছে, গ্যাসের বলেন, অনেক কোম্পানিজরাই আছে যারা পুরোপুরি গ্যাস সাপ্লাইটা পাচ্ছেন না, যে কারণে তাদের সক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিন্তু পুরোপুরি তাদের প্রোডাকশন লাইনটাকে ইউজ করতে পারছেন না, তারা ক্যাপাসিটিটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারছেন না তাদের বায়ার এবং অর্ডার থাকা সত্ত্বেও। সো আমার এবিলিটি টু ডু বিজনেসটাকে আমার কিন্তু আগে সবচেয়ে আগে প্রোটেকশন দিতে হবে, এবং সেখানে আমার নিরবিচ্ছিন্ন গ্যাস এবং পাওয়ার সেটা কিন্তু সব ব্যবসায়ীরা, স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট যারা আছে তাদের কিন্তু প্রয়োজন হবে। এবং এখানে যেটা সবচেয়ে বেশি যারা মানে যে সেক্টর গুলা মানে গ্যাস নির্ভরশীল, সেটা হচ্ছে আপনার সেরামিক, স্টিল, তারপরে আপনার টেক্সটাইল। তারা হয়তো বা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড, তারা যারা বড় মাপের আছে, তারা হয়তো বা তাদের মানে কানেকশন লাইন আলাদা থাকতে পারে, বা তাদের কি বলে গ্যাস লাইন থাকতে পারে। কিন্তু এখানে যারা মাঝারি শিল্পরা আছে তারা কিন্তু সবচেয়ে বড় সাফার। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে যারা আছে, এসএমই যেটা আমরা বলবো, তারা কি পুরোপুরি গ্যাস পাচ্ছে বা পাওয়ার পাচ্ছে নাকি, এবং তাদের ডিমান্ড কি ফুলফিল হচ্ছে নাকি, সেটা কিন্তু দেখার বিষয়। কারণ তারা কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন রাখে জিডিপিতে, এবং তারা যদি বসে পড়ে তখন কিন্তু একটা সমস্যা দেখা দিবে। তো এটা গেল হচ্ছে আপনার এবিলিটি টু ডু বিজনেস। এবং আপনার মনে আছে কিনা, গত বছরও কিন্তু এটা নিয়ে কিন্তু একটা কনসালটেশনের মাধ্যমে কিন্তু গ্যাসের প্রাইসটা বাড়ানো হয়েছিল, এবং এনার্জি, পাওয়ার সবকিছুর প্রাইসটা কিন্তু বাড়ানো হয়েছিল। এবং ব্যবসায়ীদের সবারই একটা দাবি ছিল যে প্রাইস বাড়ানো হোক, কিন্তু নিরবিচ্ছিন্ন গ্যাস সাপ্লাই দরকার এবং পাওয়ার দরকার। এবং সেই ডিমান্ডটা কিন্তু এখনো আছে আমার জানা মতে, এবং সেটাই কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এখন সরকারের সাইড থেকে এনশিওর করা যে অ্যাটলিস্ট তাদের এনার্জি এবং পাওয়ার সাপ্লাইটা যেন নিরবিচ্ছিন্ন থাকে, সো দ্যাট ব্যবসায়ীরা তাদের ব্যবসাটা পরিচালনা করতে পারে। এটা গেল হচ্ছে আপনার এবিলিটি টু ডু বিজনেস। আর খরচের ব্যাপারটা যদি আমরা আসি, সেটা হচ্ছে আপনার কস্ট অফ ডুইং বিজনেসটা তো প্রতিদিনই বাড়ছে। ইনফ্লেশন, মূল্যস্ফীতি, এটা নতুন কিছু না। এটা মানে যে হারে মানে বিশ্বে আছে সেভাবে বাংলাদেশে তার একটা এফেক্ট করেছে, এবং মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গে কিন্তু এখন বেড়ে গিয়েছে কিন্তু কস্ট অফ ফান্ডিং বা ফাইন্যান্সিং। আপনারা জানেন যে আগে ইন্টারেস্ট রেট যেভাবে ছিল একটা লোন নিতে, সেভাবে এখন সেই ক্যাপটা না থাকার কারণে কিন্তু এখন সব ব্যবসায়ীরা যারা লোন নিয়ে ব্যবসা করে বা ফ্যাক্টরি চালায়, তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় খরচ হয়ে দাঁড়িয়েছে। এবং সেজন্য আমি বেশ কিছু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিল যে আমরা এখন এক্সপ্যানশনে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই, কারণ আমরা এত মানে পার্সেন্টেজ লোন নিয়ে আমরা ব্যবসা পরিচালনা করে কোনো মুনাফা কঠিন হয়ে যাচ্ছে। জি সামির সত্তার, আমরা একটা চাপের মুখে আছি। জি সামির সত্তার, অনেকগুলো বিষয় উঠে এসছে, আমার আরো প্রশ্ন রয়েছে আপনার কাছে আসবো। তার আগে আমরা এই মুহূর্তে পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজিত আজকের একটা সেমিনার হচ্ছে, যেখানে অর্থ প্রতিমন্ত্রীও রয়েছেন। সেখানে এই মুহূর্তে এনবিআর চেয়ারম্যান কথা বলছেন। আমরা অল্প সময়ের জন্য সরাসরি যুক্ত হতে চাই সেখানে। আজকে ভালো লাগলো যে কয়েকজন এনবিআর কে ধন্যবাদ দিয়েছেন। সাধারণত ধন্যবাদ পেয়ে অভ্যস্ত নই আমরা, সেই জন্য হয়তো এই বিভিন্ন প্রকাশ্য জায়গায় যাই না। অনবরত বদনাম শুনতে শুনতে, অনবরত অভিযোগ শুনতে শুনতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ অভিযোগের শোনার মতো কাজ তো করি না। এনবিআর সবসময় বিজনেসকে, ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য পলিসি করে যাচ্ছে। গত কয়েক বছরে আপনারা তার যথেষ্ট প্রমাণ পেয়েছেন। একজন বললেন যে অটোমোবাইল ইন্ডাস্ট্রির কথা, শুধু অটোমোবাইল না, এর আগেও কিন্তু আমরা বিশেষ ড্রাইভ দিয়েছিলাম ওশান গোয়িং ভেসেলের উপরে, ওশান গোয়িং শিপের উপরে, এবং এক বছরে সে কিন্তু সেই ওশান গোয়িং শিপ ডাবল ফিগার হয়ে গেছিল। 48টা থেকে সেটা কিন্তু লাভ দিয়ে 96 হয়ে গিয়েছিল এক বছরে। ওশান গোয়িং শিপের উপরে যে সাপোর্টটা দিয়েছিলাম
খুঁজে খুঁজে বের করে যে কোন সাপোর্টটা দিলে ওশান গোয়িং শিপের এই ইটা হতে পারে। মোটরসাইকেল এখন 95% বাংলাদেশে প্রডিউস হয়, মোবাইল, ফ্রিজ, এসি সব বাংলাদেশে এখন 95%-এর উপরে প্রডিউস হয়। আমরা গত বছরের আগে খুঁজে বের করেছি আর একটা সেক্টর, লিফট। এক সপ্তাহ আগের ব্যাপারে আপনারা দেখেছেন, লিফট যেখানে বাংলাদেশে উৎপাদন হতো না সেখানে লিফটের মার্কেট এখন 20% লিফটের মার্কেট বাংলাদেশ দখল করছে, এবং সামনে আরো কয়েকটা কোম্পানি আসছে যারা লিফটের মার্কেটটা আরো ইনক্রিজ করবে। আমরা মেড ইন বাংলাদেশ কনসেপ্ট একটা নিয়ে কাজ করে যাচ্ছি। মেড ইন বাংলাদেশ কনসেপ্টটা আমাদের বা এটা আমার দৃষ্টিতে এইভাবে এনেছি যে আমাদের মিডল ক্লাসটা খুবই ফাস্ট গ্রোয়িং মিডল ক্লাস। এই ফাস্ট গ্রোয়িং মিডল ক্লাস কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে মেইন কন্ট্রিবিউট করে। এই মিডল ক্লাসই হলো মেইন কনজিউমার অফ ইন্ডাস্ট্রিয়াল গুডস। যখন এই মিডল ক্লাস কনজিউমার ইন্ডাস্ট্রিয়াল গুডসের কনজিউমার হয় তাহলে ইন্ডাস্ট্রি ডেভেলপের একটা সুযোগ থাকে, এবং এই মিডল ক্লাসের যে কনজিউমার আইটেমসগুলো, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল যে আইটেমসগুলো মিডল ক্লাসের কনজিউমার আইটেমস, এই আইটেমের বিরাট একটা মার্কেট বাইরের দেশ দখল করে আছে। যখন আমি নবাবপুরে যাই তখন দেখি যে এই আইটেমগুলো মেড ইন চায়না, মেড ইন মালয়েশিয়া, মেড ইন থাইল্যান্ড, মেড ইন ইন্দোনেশিয়া, ইভেন মেড ইন পাকিস্তান। তখন আমার খুব কষ্ট লাগে যে কেন এই মিডল ক্লাস কনজিউমার আইটেমসগুলো হেভি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের দরকার নাই, এবং তার টেকনোলজি এত সফটওয়্যার টেকনোলজি নয় যে আমাদের ইনভেস্টররা সেটায় যেতে পারবে না। সো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, প্রতিবার খুঁজে বের করার চেষ্টা করি কোন কোন আইটেমগুলোতে কি সমস্যা আছে এবং সেখানে কি সাপোর্ট দিলে এই আইটেমগুলা দেশে উৎপাদিত হবে আরো বেশি করে। এবং আমরা দেখতে চাই না কোনোভাবেই, আমি ব্যক্তিগতভাবে খুবই কষ্ট পাই এবং দেখতে চাই না যে আমার ইকোনমিকে বা আমার কনজিউমারকে টার্গেট করে অন্য দেশের ইকোনমি উঠে যাবে। শুধু যদি আমি মিডল ক্লাস কনজিউমার আইটেমগুলো টার্গেট করি তাহলে কিন্তু আমার ইকোনমি অনেক দূর যেতে পারে, আমার অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে, ট্যাক্স জিডিপি রেশিও অনেক বাড়তে পারে। সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি, খুঁজে খুঁজে বের করছি কোন কোন মিডল ক্লাস আইটেমগুলোকে কি সাপোর্ট দিলে আমাদের দেশীয় প্রোডাকশন বৃদ্ধি পাবে। সেটা হয়তো আপনারা যারা জানেন, আমি ডিটেলস বলতে চাই না। আপনারা দেখেছেন যে গত বছরে আমরা কয়েকটা আইটেমকে টার্গেট করি, তার আগের বছর আমরা বেশ কিছু আইটেম টার্গেট করেছিলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক আইটেমস। গত বছর আমরা ইলেকট্রিক ফিটিংসের উপরে টার্গেট করেছি, যেটাতে কি দেখা যাবে। আমি জানি যে আমরা ট্যাক্স পেয়ারকে যদি শুধু বলি যে ট্যাক্স দিন ট্যাক্স দিন ট্যাক্স দিন, এবং সেখানে যদি সিস্টেমটাকে ইজি না করি তাহলে আমার কাঙ্ক্ষিত ফল পাবো না আমি। সেই জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত সিস্টেমটাকে ইজি করার চেষ্টা করছি, আপনাদের ট্যাক্স দেওয়া সহজ করার চেষ্টা করছি, রেট থেকে শুরু করে অন্যান্য যে কমপ্লায়েন্সের ইস্যুগুলো আছে সেগুলো যাতে সহজ হয় সেই কাজ করে যাচ্ছি। অটোমেশনের বিষয়টি যদি বলি, অটোমেশনে আমরা পিছিয়ে ছিলাম অনেক, এটা এখনো পিছিয়ে আছে, সেটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু অটোমেশন শুরুই তো হয়েছে এনবিআর 2020 সাল থেকে আমি যদি বলি, কারণ এনবিআর 2020-এর আগে শুধু ইটিন একটা প্ল্যাটফর্ম ছিল ইয়েতে, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ইটিন এবং কাস্টমসের ক্ষেত্রে এসআইগুলা, এই দুটোই সম্বল ছিল, অন্য সিস্টেমগুলো ছিল না। 2020-এ ভ্যাট অনলাইনটা চালু হয়, ভ্যাট অনলাইন মডিউলগুলো আমাদের আসে। আমরা তারপরে ই রিটার্ন সিস্টেম চালু করেছি, ইটিডিএস সিস্টেম চালু করেছি, অফিস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছি। বন্ড অটোমেশন আমরা হাতে নিয়েছি এবং সেটি আগামী ডিসেম্বরে আমরা বন্ড অটোমেশনের সবগুলো মডিউল লাইফে আনতে পারবো বলে আশা করছি। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর কাজ চলছে, সো এইগুলো আমরা যখন কমপ্লিট করে আনতে পারবো তখন আপনাদের ইজ অফ ডুইং বিজনেস অথবা আপনাদের যে আমাদের সাথে যোগাযোগের আপনাদের যেটা হিউম্যান ইন্টারফারেন্স এটা কমে যাবে এবং আমরা আরো বেশি ইফেক্টিভলি বা এফিসিয়েন্টলি আমাদের কাজগুলো করতে পারবো, আমরা আপনাদের কমফোর্ট দিতে পারবো। কিছু ক্ষেত্রে মানে আমাদের প্রচারের একটু কমতি আছে আমি বলবো, যেমন এই রিটার্ন এখন অনলাইন রিটার্ন সাবমিশন এই রিটার্ন সিস্টেমে যে আপনি করতে পারেন, ম্যানুয়াল রিটার্ন দিয়ে বা হার্ড কপি নিয়ে আপনাকে আবার যেতে হয় না, এবং সার্টিফিকেট আপনি এখন ঘরে বসে নিতে পারবেন, সেই ব্যবস্থা এই বছরই আমরা করে দিয়েছি। সার্টিফিকেটের জন্য আপনাকে ইনকাম ট্যাক্স অফিসে যেতে হবে না,
সার্টিফিকেট নেওয়াটা একটা যন্ত্রণার বিষয় ছিল, একটি বিরক্তিকর বিষয় ছিল, আমি জানি। এই বিরক্তির কারণটা সম্পূর্ণভাবে আমাদের ইনকাম ট্যাক্সের যারা অফিসার তাদের না, বা ইনকাম ট্যাক্সের লোকের নয়, এর সাথে আরো একটা গ্রুপ জড়িত আছে যারা এই ট্যাক্স পেয়ারকে নিয়ে নানা ধরনের বিরক্তির কারণ তৈরি করে, এবং তার অনেকটা দায় দায়িত্ব আমাদের ঘাড়ে এসে পড়ে। আমরা অফিস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেখানে আপনি যদি হার্ড কপিও জমা দেন, আপনি যদি রিটার্নে আপনার রিটার্ন জমা দেন, তাহলে আপনার সাথে সাথেই আপনার কোন ধরনের সার্টিফিকেট চান, 3 ধরনের সার্টিফিকেট আমরা দেবো সিস্টেম থেকে। কোন ধরনের সার্টিফিকেট চান সেটা আপনি ক্লিক করলে, কোন সার্টিফিকেট যেটা আপনি হয়তো চান যে শুধুমাত্র আমি রিটার্ন জমা দিচ্ছি, এই ততটুকু হলেই যথেষ্ট আমার সার্টিফিকেটে। দর্শক, আমরা যুক্ত ছিলাম এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম কথা বলছিলেন গুলশানে পিআরআইয়ের একটি সেমিনারে। অনেকগুলো বিষয় আসলে এনবিআর চেয়ারম্যান আজকে বলছিলেন। সামির স্যার, তারা আরও একবার স্বাগত জানাই নিটল টাটা বিজনেস আওয়ারে। আমরা আসলে লম্বা সময় ধরে একটু শুনছিলাম এনবিআর চেয়ারম্যান আজকে অনেকগুলো বিষয় আলোচনায় আনলেন। ট্যাক্স জিডিপি রেশিও, নতুন করে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে যেন হয়রানি কমে সেই বিষয়গুলো নিয়েও তিনি বলছিলেন, এবং ট্যাক্স সার্টিফিকেট যেন ঘরে বসে নিতে পারেন করদাতারা সেই বিষয়েও তিনি আসলে আশ্বস্ত করছিলেন, এবং নতুন করে যে অটোমেশনের বিষয় সেটি নিয়ে বলছিলেন। সামির স্যার, আমরা যদি একটু রেভিনিউ প্রসঙ্গে আসি, যেহেতু এনবিআর চেয়ারম্যান অনেকগুলো বিষয় বলছিলেন, ব্যবসায়ীদের সবসময় একটা অভিযোগের জায়গা থাকে এনবিআরের হয়রানির বিষয়, কাস্টমসের হয়রানির বিষয়, সেই জায়গাগুলোর অটোমেশনের বিষয়, যেটা এনবিআর চেয়ারম্যান স্বীকার করলেন যে অটোমেশনের জায়গায় আরও অনেক কাজ করবার বাকি রয়েছে। সেটিতে আসলে সেটি আমাদের বিনিয়োগ পরিবেশ, ব্যবসার পরিবেশে কী ধরনের প্রভাব ফেলছে, এবং সেই জায়গায় আপনার কি সুপারিশ বা পরামর্শ? ঢাকা চেম্বারের নেতৃত্ব দিয়েছেন আপনি। জি, ধন্যবাদ। আমার মনে হয় অটোমেশনের বিষয়টা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটা আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে এনবিআর কে দোষ দিয়ে লাভ নেই, কারণ কাজ তো শুরু হয়েছে 2020 সালে। এটা কাজটা মানে দ্রুত করা প্রয়োজন, এবং সেটার জন্য যা যা করণীয় সেটা আমাদের করতে হবে। এখন অটোমেশনের ক্ষেত্রটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই যে বারবার যে ব্যবসায়ীরা বলে যে তারা হয়রানির শিকার হন, সেই হয়রানির শিকার হন, এবং এনবিআর এর লোকজনরা বলেন যে ব্যবসায়ীরা ঠিক মতন ট্যাক্স দিতে চান না। তো এই দুইটা জায়গার মাঝামাঝি কিন্তু হচ্ছে আপনার, বা সলিউশন যদি বলেন, সেটা হচ্ছে কিন্তু আপনার অটোমেশন। কারণ যত আপনার হিউম্যান কন্ট্যাক্ট কম হবে, তত কিন্তু আপনার হয়রানির এই যে অ্যালিগেশনটা, সেটা অনেক ব্যবসায়ীরা দেন, বুঝেও দেন, আবার না বুঝেও দেন। তো এইভাবে গদবাদা কথাগুলো না বলে যখন আমাদের অটোমেশন হয়ে যাবে, যে অটোমেশন হয়ে গেলে অটোমেটিকলি আপনার ওই হিউম্যান কন্ট্যাক্টটা যখন কমে আসবে, তখন আর এই ঝামেলাগুলা আমরা দেখবো না, আশা করা। এবং ওনাদের সাইড থেকেও যে ট্যাক্স যে ওনারা ফাঁকি দিতে চান, কারণ তখন তো সবকিছু আমার অনলাইন, আমার লিখিত থাকে, তো সেখানে যে ফাঁকি যদি দেয়, তখন তারা কিন্তু অটোমেটিকলি অনলাইনেই তাদের শর্টকামিংস গুলা কিন্তু তার অডিট বলেন বা রিকোয়ারমেন্ট বলেন, সেগুলো অনলাইনেই কিন্তু সিস্টেমটাকে তারা জেনারেট করলে সেখানে এই ব্যাক এন্ড ফোর্থ গুলা ইজিলি হয়ে যেতে পারে। তো ওইখানে যখন আমার হিউম্যান কন্ট্যাক্ট কমে আসবে, অটোমেটিকলি আমার এই অ্যালিগেশনস গুলাও কমে আসবে এনবিআর এর বিরুদ্ধে ব্যবসায়ীরা যে কথাগুলা বলে, এবং এই হোল সিস্টেমের প্রতি একটা আস্থা আসা শুরু করবে। এখন এই রেভিনিউ প্রসঙ্গে আমি যেহেতু এই কথাটা উঠেছে, সবচেয়ে ইম্পর্টেন্ট এই অটোমেশনের চেয়েও হচ্ছে আপনার ট্যাক্স নেটটাকে বাড়ানো। কারণ এখন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ইনডাইরেক্ট ট্যাক্সেস বাড়ানো হচ্ছে। ব্যবসায়ীরা, যেটা আমরা আগে বললাম এই কিছুক্ষণ আগে, যে অলরেডি কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু বেড়ে গিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যদি ট্যাক্স এবং ভ্যাটের চাপটা যদি বেড়ে যায়, ব্যবসায়ীরা কিন্তু তাদের ব্যবসা পরিচালনা করা খুব টাফ হয়ে যাবে, মানে কম্পিটিটিভ থাকা। সো সেখানে আমার মনে হয় যে এইসব জিনিসপত্রের দিকে মানে না বাড়িয়ে ট্যাক্স নেটটাকে কিভাবে বাড়ানো যায়, সেটা এনবিআর এর আরো মানে সিরিয়াসলি চিন্তা করতে হবে। কারণ ট্যাক্স নেটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার পুরা বাংলাদেশে, আমি ঢাকা চেম্বারে যখন সভাপতি ছিলাম, তখন একটা স্ট্যাটিস্টিক্স আমার কাছে দেওয়া হলো, যেটা হচ্ছে যে আপনার ঢাকা চট্টগ্রাম থেকেই নাকি 90% বেশি ট্যাক্স কালেকশন হয়। তো পুরা বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম থেকে কিন্তু 48% অর্থনৈতিক কর্মকাণ্ড মানে করা হয়। সেখান থেকে যদি আমার 90% বেশি আমার ট্যাক্স কালেকশন হয়, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের ঢাকা চট্টগ্রামের বাইরে যে আমাদের এই
উপজেলা লেভেলেও কিন্তু আমার ট্যাক্স অফিস বসাতে হবে, এবং শুধু ট্যাক্স অফিস না, তার সঙ্গে সঙ্গে আপনার ভালো স্মার্টেস্ট অফ দ্য স্মার্টেস্ট অফিসার বসাতে হবে, এবং আমাদের এনবিআর এর রিসোর্সেস ক্যাপাসিটি ম্যান পাওয়ার কিন্তু বাড়াতে হবে। এটা আমাদের নেক্সট বাজেটে আমি জানি না আমাদের সরকার হয়তো বা কনসিডার করবেন, কিন্তু তাদের যদি ম্যান পাওয়ার না বাড়ানো হয় তারা কিন্তু এই ট্যাক্স নেট বাড়ানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে আপনার ট্যাক্স নেট শুধু এরিয়া ভিত্তিক না, আপনার সেক্টর ভিত্তিক। তো আমাদের এখানে দেখবেন যে আমরা সব যেগুলা কোম্পানি আছে, ফর্মাল সেক্টর আছে, সেখানে আমরা বারবার হানা দিচ্ছি, আমরা বলতে মানে এনবিআর, কিন্তু ইনফর্মাল সেক্টরে কিন্তু এনবিআর পুরোপুরি হাত দিতে পারেনি। যারা ছোট 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 ব্যবসা খুলে বসে আছে, যাদের কোনো টিম নাই, তাদেরকে ট্যাক্স নেটের আওতায় আনাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং আমি সেদিন অবাক হলাম যে অনেক কোম্পানি আছে যাদের রেজিস্ট্রেশন আছে আরজিএসসি তে, কিন্তু কোনো টিম নাই। তো সেখানে একটা প্রোগ্রামে আমি সাজেশন দিলাম, সেটা হচ্ছে যে যাদের রেজিস্ট্রেশন আছে কিন্তু টিম নাই, এই প্রবলেমটা তো খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়। যদি আপনার রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে যদি আমাদের একটা অটোমেটিক টিম পড়ে যায়, তাহলে তো আমার মানে আলাদা করে টিম নেওয়ার কিছু নাই, এবং যেই এই গরমিলটা যে রেজিস্ট্রেশন আছে কোম্পানির কিন্তু টিম নাই, সেটার সমাধান কিন্তু একটা হয়ে যায়, এবং আমাদের রাজস্ব কালেকশনও কিন্তু আর একটু কিছু হলে বাড়বে। সো ট্যাক্স নেট রাজস্বর মানে জালটাকে আমাদের আরো বাড়াতে হবে পুরো বাংলাদেশে, এবং যেটার জন্য ম্যান পাওয়ার দরকার। আমাদের ইনফর্মাল সেক্টরের একটা ডেটাবেস তৈরি করে একটা সুন্দরভাবে তাদেরকে ট্যাক্স নেটের আওতায় আনতে হবে। আর অটোমেশনের বিষয়টা, সেটা তো আমি আগেই বলেছি, অটোমেশন যখনই হয়ে যাবে, আপনি ঘরে বসে যখন আপনার ট্যাক্স দিতে পারবেন, যখন আপনার ট্যাক্স এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আপনার হিউম্যান কন্ট্যাক্ট কমে আসবে, তখনই কিন্তু এই অ্যালিগেশন গুলো কমে আসবে যে শিকার হয় বা ট্যাক্স দিতে চায়। সাবির সাত্তার, এই বিষয়টির পর আমরা যদি একটু বলি যে আজকে যে আলোচনার শিরোনাম শুরুতে আমরা করছিলাম যে ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশ, সেই বিনিয়োগের জায়গায় আমরা দেখছি এক ধরনের স্থবিরতা দেখতে পাচ্ছি। একজন ব্যবসায়ী হিসেবে কি মনে হচ্ছে যে এখানে ক্ষুদ্র, মাঝারি অথবা বড় ব্যবসায়ীদের নতুন বিনিয়োগ অনেকটা কমে গেছে কিনা, এবং সেটির ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে? আমাদের সময় যদিও শেষ পর্যায়ে, সুনির্দিষ্ট করে যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন। দেখেন, আমি আগেই বলেছি যে বিনিয়োগ করার এনভায়রনমেন্টটা এখন বর্তমানে যে কস্টিং গুলো বেড়েছে, সব ব্যবসায়ীরাই কিন্তু হিমশিম খাচ্ছে যে তারা কি এখন বিনিয়োগ করে, একটা বিনিয়োগ করলে তো একটা রিটার্ন আসতে হবে। ব্যবসায়ীরা বিনিয়োগ করে কখন? যখন ওখান থেকে একটা রিটার্ন তারা পায়। এখন তো ওখান থেকে রিটার্ন করে মূল্যস্ফীতিকে মাথায় রেখে, কস্ট অফ ফান্ডিং, আমার ইন্টারেস্ট রেটটাকে মাথায় রেখে, আমার এনার্জি প্রাইসটাকে মাথায় রেখে আমি বিনিয়োগ করবে কোথায়? বিনিয়োগ করে তো আমি ওখান থেকে একটা মুনাফা উঠাই নিয়ে আসতে পারবো নাকি, সেটাই এখন হচ্ছে বড় চ্যালেঞ্জ। এখন নতুন করে বিনিয়োগ করার সময় না, এখন যেই ব্যবসাটা আছে সেটাকে পরিচালনা করে ঠিক মতন টিকিয়ে রাখাটাই হচ্ছে ব্যবসায়ীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ যেই ব্যবসাটা আছে সেটা যেন বন্ধ না হয়ে যায়, এখন ব্যবসায়ীরা সেটা নিয়ে আরো বেশি হিমশিম খাচ্ছে। কারণ সেটা যদি হয়ে যায়, তার সঙ্গে কিন্তু আপনার কর্মসংস্থানও কিন্তু ডাইরেক্টলি রিলেটেড। সো এইখানে সবকিছুই কিন্তু একটা ইকোসিস্টেমে যে ইয়েগুলো আছে, মানে সমস্যাগুলো আছে, সেটা কিন্তু সবগুলো কিন্তু ইন্টার কানেক্টেড। তো সেই কারণে আমার মনে হয় যে এখন বিনিয়োগের সিচুয়েশনটা মানে স্থগিত, আপনি যেটা বলছেন একটু বা একটু কম, সেটা স্বাভাবিক, সেটা অস্বাভাবিক কিছু নয়। ইন দ্য ন্যাচারাল ইকোনমিক কারেন্ট ক্লাইমেট এটাই মানে স্থগিত থাকাটাই কিন্তু স্বাভাবিক। এখানে বিভিন্ন ফ্যাক্টরস গুলাকে কনসিডার করলে কোনো ব্যবসায়ী এখন এগ্রেসিভ ইনভেস্টমেন্ট মোডে যাবে কিনা আমার সন্দেহ। জি, আমরা সামির সাথে শেষ করতে চাই আপনার শেষ মন্তব্য নিয়ে, যে এরকম একটি পরিবেশের, ব্যবসা এবং বিনিয়োগের যে পরিবেশ, সেটি আসলে গতিশীল করতে কর্মসংস্থানের উপর এক ধরনের প্রভাব পড়ছে আপনি বলছিলেন। আমরা দেখছি যে সেটি আমরা মিডল ইনকাম কান্ট্রি হব, সেই জায়গায় যখন যেতে চাই তখন এই বিনিয়োগের প্রয়োজনীয়তা তো থেকে যায়। সেই প্রয়োজনীয়তার জায়গাটি কতদিন এভাবে চলতে পারে, বা অর্থনীতি কি মনে হচ্ছে ব্যবসা হিসেবে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, অথবা ব্যবসা কি ঘুরে দাঁড়াচ্ছে? না, দেখেন, আমি কিন্তু সবসময় পজিটিভ, আমি সবসময় অপটিমিস্টিক। সবাই আমাকে বলে যে আপনি একটু বেশি, আমি বললাম যে পজিটিভিটি যদি আপনার মধ্যে না থাকে তাহলে তো আপনি বেঁচে থাকতে পারবেন না। আমি অবশ্যই আশাবাদী যে আমাদের ইকোনমিটা খুব রিজিলিয়েন্ট ইকোনমি, অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ নেশন আমরা কিন্তু খুব রিজিলিয়েন্ট।
তো আমরা সব প্রবলেমই মোকাবেলা করেছি, করোনাও মোকাবেলা করেছি, অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যাচ্ছি। তো আল্লাহর রহমতে এমন কোনো সময় আসে নাই যে আমাদের ইকোনমিটা ধসে পড়বে। অনেকেই আমাকে বলেছিল গত বছর যে আমরা কি ওই অন্যান্য দেশের তুলনায় আমরা কি শ্রীলঙ্কা হয়ে যাচ্ছি কিনা বা ইকোনমি, হ্যাঁ মানে এই শব্দটা, কারণ আমাদের ওটা না, কারণ আমাদের এখানে আমাদের এক্সপোর্ট আর্নিংস আছে, আমাদের রেমিটেন্স আছে, সব চ্যালেঞ্জেস ডেফিনেটলি আছে, আমি বলছি না যে চ্যালেঞ্জেস নাই, কিন্তু চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের এই অপরচুনিটি গুলো তো আছে। আমাদের পণ্যগুলো এখন বিশ্বের স্ট্যান্ডার্ডের পণ্য হয়ে গিয়েছে। সেদিন আমি নিউজ পেপারে দেখছিলাম যে আমাদের সাউথ কোরিয়ায় আমাদের এক্সপোর্ট অলমোস্ট ডাবলের বেশি হয়ে গিয়েছে এবছর। সো আমরা ডিফারেন্ট মার্কেট ট্যাপ করলে, আমরা ডিফারেন্ট মার্কেটে আমাদের যত পণ্যের চাহিদাগুলা বাড়বে, সেগুলা আমাদের ইনকাম গুলাও বাড়বে। সো আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, সেটাতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু এই কিছু জায়গা আছে যেগুলো সরকারের সহায়তা দিতে হবে, কিছু জায়গা আছে যেগুলো সরকারের সাহায্য লাগবে। এই সব জায়গায় যদি আমাদের ঠিক সাপোর্টটা পাওয়া যায়, তাহলে আমি মনে করি যে ইনশাআল্লাহ মানে বাংলাদেশি ব্যবসায়ীদেরকে কেউ দমন করে রাখতে পারবে না এবং কোনো প্রবলেমই তাদের জন্য বড় বিষয় হবে না ইনশাআল্লাহ। নিশ্চয়ই ব্যারিস্টার সামির সাত্তার, আমরা আশা করব যে আপনাদের হাত ধরে আসলে আমাদের যে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট সেটি বিশ্বময় ছড়িয়ে পড়বে, আরও বেশি জোরালো হবে, আমাদের রপ্তানি আরও সমৃদ্ধ হবে, সেই প্রত্যাশা রাখি। আপনাকে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আবারও পাশে পাবো, সেই প্রত্যাশা রাখছি। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যারিস্টার সামির সাত্তার, ব্যবসায়ী এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি। নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলে একটা বিরতি নিবার, ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। গতকালকের মতো আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারার মধ্যে দিয়ে লেনদেন চলছে। আমরা দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই মুহূর্তে সবশেষ লেনদেন পরিস্থিতি। আমরা যদি দেখি ডিএসির ওয়েবসাইটে, সেক্ষেত্রে দেখতে পাই যে আজকে প্রধান সূচক, যেটি বলছিলাম যে সবগুলো সূচকই বেড়েছে, প্রধান সূচক ডিএসিএক্স কিন্তু একটু বেশি বেড়েছে, অর্থাৎ 20 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5589 পয়েন্টে, এবং অন্যান্য যে সূচক রয়েছে, সরিয়া সূচক 7 পয়েন্ট বেড়েছে, বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত সূচক ডিএস30 সেটিও 3 পয়েন্ট বেড়েছে, 3.71 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1997 পয়েন্টে। এবং হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে কিন্তু দাম বাড়ার তালিকায় 160টি শেয়ারের দর বেড়েছে, 176টির দর কমেছে, 57টি শেয়ারের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। এবং বেলা 1:30 নাগাদ লেনদেনের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, লেনদেনে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 584 কোটি টাকার বেশি লেনদেনেরই মধ্যে হয়ে গেছে, 600 কোটি টাকা লেনদেন ছাড়াবে নিঃসন্দেহে আজকে। এবং সব মিলিয়ে পুঁজিবাজারে আমরা ঈদের পর দেখছিলাম যে টানা পতন হচ্ছিল, তবে গত 2-1 দিন ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাজার আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সূচকের উত্থান হচ্ছে সবগুলো সূচকের। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের পুঁজিবাজার পরিস্থিতি। আমরা এরপর মুদ্রা বাজার পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই, যে প্রধান মুদ্রার বিনিময় মূল্য এবং সোনালী ব্যাংকের সূত্র ধরে যদি বলি যে মার্কিন ডলার আজকের দিন 114 টাকায় কেনা হচ্ছে, 115 টাকায় বিক্রি করা হচ্ছে, ইউরো 125 টাকায় কেনা হচ্ছে, 131 টাকায় বিক্রি হচ্ছে, পাউন্ড রয়েছে 143 টাকায় কেনা হচ্ছে, 147 টাকায় বিক্রি করা হচ্ছে, চীনা ইউয়ান 14 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি হচ্ছে, সৌদি রিয়াল 27 টাকা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 31 টাকা 10 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 41 পয়সা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 1 টাকা 47 পয়সা। মার্কিন ডলারের দাম যদিও খোলা বাজারে আমরা জানি যে এর থেকেও বেশিতে লেনদেন হচ্ছে, তবে সোনালী ব্যাংকের অফিসিয়াল হিসাবে এই হচ্ছে প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এরপর আমরা স্বর্ণের বাজার আপনাদেরকে জানাতে চাই। স্বর্ণের দর নিয়মিত ওঠানামা করছিল, আমরা দেখলাম যে 1,18,000 টাকা হয়ে গিয়েছিল, সম্প্রতি কিছুটা কমে এসছে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণের প্রতি ভরির দাম এখন 1,11,461 টাকা, এবং 21 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি 1,06,399 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 91,000 টাকা, সনাতন স্বর্ণ 75,839 টাকা। এক ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এখানে দাম দেখানো রয়েছে, পাশে গ্রাম প্রতি দরও কিন্তু রয়েছে। স্বর্ণের পর আমরা রূপার বাজার দেখে নিব। রূপার বাজার অপরিবর্তিত রয়েছে অনেকদিন ধরে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা, সেটি প্রতি ভরির দাম পড়বে 2,098 টাকা। 21 ক্যারেটের রূপা কিনতে হলে আপনাকে গুনতে হবে 2,005 টাকা। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 1,714 টাকা, আর সনাতন রূপার দাম পড়বে 1,282 টাকা। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। নিটল টাটা বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নিব, ফিরবো বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। সম্ভাবনাময় আনারসের জাত MD2 এখন বাংলাদেশে চাষ হচ্ছে।
পরীক্ষামূলকভাবে সফল হয়েছেন টাঙ্গাইলের মধুপুরের চাষিরা। তাই এর চাষাবাদ পদ্ধতি ও রক্ষণাবেক্ষণ নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার। গবেষকরা বলছেন, ফিলিপাইনের MD2 জাতের আনারস প্রাকৃতিকভাবে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। ফলে এই আনারস চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা, যে কারণে বিদেশে রপ্তানির স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। কাউসার আহমেদের তোলা ছবি ও সৈয়দ নোমানের তথ্যে ডেস্ক রিপোর্ট। আনারসের রাজধানী হিসেবে সুপরিচিত টাঙ্গাইলের মধুপুর রসালো সুমিষ্ট স্বাদ আর চমৎকার ঘ্রাণের জন্য বিখ্যাত এই এলাকার আনারস। আর এই এলাকায় গেল বছর পরীক্ষামূলকভাবে চাষ হয় বিশ্ব সমাদৃত আনারসের জাত ফিলিপাইনের MD2। ফলনও মিলেছে ভালো। লিটারেচারের লেখা আপনার হলো 1 কেজি থেকে 1.5 কেজি, কিন্তু আমি পেয়েছি 1.5 থেকে 2 কেজি পর্যন্ত। কারণ আমাদের মধুপুরের মাটিটা হলো সবচেয়ে ভালো একটা মাটি, বিশ্বের পৃথিবীতে এত সুন্দর মাটি কোথাও নাই। আর সংশ্লিষ্টরা বলছেন, স্বাদে অনন্য, পাতলা খোসা ও প্রাকৃতিকভাবে লম্বা সময় সংরক্ষণ করা যায় বলে বিশ্বে সমাদৃত এই আনারস। পুষ্টিগুণ সম্পন্ন এই আনারসে ভিটামিন সি এর পরিমাণ 3 থেকে 4 গুণ বেশি থাকে। তাই এ জাতটিকে সারা দেশে ছড়িয়ে দিতে MD2 এর চাষাবাদ ও রক্ষণাবেক্ষণ নিয়ে গবেষণা শুরু করেছে জার্মপ্লাজম সেন্টার। আমি যদি বোধ করি যে না এটি প্রফিটেবল হবে এবং সেটা আমাদের কনজিউমার অ্যাকসেপ্টেবল, কনজিউমার সেটাকে খাবে, নিবে, মার্কেট প্রাইস, মার্কেট ডিমান্ড ভালো থাকবে, তখন আমরা এই সাকারগুলোকে তখন ফার্মারদেরকে আমরা এনকারেজ করবো নেওয়ার জন্য। ফিলিপাইন এবং বাংলাদেশ একই ধরনের পরিবেশ বিরাজমান, আবহাওয়া বিরাজমান, কাজে এটিও এখানে হবে এবং আমাদের এই জার্মপ্লাজম সেন্টার থেকে খুবই স্বল্প সময়ে তারা এটি চাষাবাদের পদ্ধতি সহ সবকিছু খামারিদের হাতে তুলে দিতে পারবে। মধুপুরের চাষিরা জানিয়েছেন, 15 থেকে 18 মাসের এই আনারস বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত লাগানো যায়। এই জাতের একটি আনারসের গাছ থেকে 2 বা 3টি চারা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। সংযুক্ত আরব আমিরাতের জনবহুল শহর দুবাই আবাসন খাতে লেনদেনের ক্ষেত্রে গড়েছে নতুন রেকর্ড। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে 34,000-এর বেশি লেনদেন নথিভুক্ত রয়েছে বলে সম্প্রতি জানিয়েছে ডিপার্টমেন্ট। আবাসন খাতে মার্চ শেষে হওয়া প্রান্তিকের লেনদেন 2023 সালের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় 20%। এতে চলতি বছরের প্রথম প্রান্তিক দুবাইয়ের আবাসন খাতের ইতিহাসে সবচেয়ে সক্রিয় প্রান্তিকের রেকর্ড স্পর্শ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, দুবাইয়ে মূল্যবৃদ্ধির প্রবণতা 2024 ও 2025 সালে অব্যাহত থাকবে। 2024 সালের প্রথম 3 মাসে শহরটিতে জনসংখ্যা বেড়েছে প্রায় 26,000। এই সময়ে প্রায় 6,500 ইউনিট নতুন বাড়ি সরবরাহ করা হয়েছে। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ার্ডের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতি দুপুর 1টায় বিজনেস আওয়ার্ডে। এছাড়া আপনার একটা বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।